আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং কাছে ও দূরে যে যেখানে বসে আজকে আমাদের এই পাঠ উপভোগ করছেন, সবাইকে জনপ্রিয় অনলাইন পেজ শিশু বাতায়ন এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ এখানে আছি আমি নিগাত সুলতানা, সহকারী শিক্ষক, মধ্য কোটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। এবং আজ আমি এখানে উপস্থিত হয়েছি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করার জন্য। তো আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বছরের শেষ, আমাদের সব বই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আমাদের দরকার, এই যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কাঠামোবদ্ধ প্রশ্ন বা কাঠামোবদ্ধ সমস্যা নিয়ে আলোচনা করব, সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানুয়ারি মাস থেকে নতুন ক্লাসে উত্তীর্ণ হবে, মাধ্যমিকে প্রবেশ করবে। তোমাদের যে এই কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, এই ধারাটা কিন্তু থেকে যাবে। তাই আজকে আমার কাজ হচ্ছে তোমার এই কাঠামোবদ্ধ প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া, কিভাবে এর সমাধান করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, যাতে তোমাদের ভবিষ্যৎ জীবনে এগুলো কাজে লাগে এবং তোমরা আরো সফলকাম হতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বইয়ের অধ্যায় 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বই খোলো এবং এখানে অধ্যায় 8-এ দেয়া আছে আমার গড়। অধ্যায় 8-এ আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গড়। আমি আমার গত ক্লাসে তোমাদের এই গড় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখিয়েছি। আমি আমার গত ক্লাসে তোমাদের গড় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখিয়েছি। আজ আমি তোমাদের কাঠামোবদ্ধ সমস্যা সম্পর্কে ধারণা দিব। তো তোমাদের বইয়ের 89 পৃষ্ঠা হচ্ছে গড়। আমার মনে হয় তোমাদের সকলেরই মনে আছে যে গড় কাকে বলে। গড় ছিল এরকম যে কতগুলো রাশি দেয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলবো গড়। কতগুলো রাশি দেয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলবো? গড়। এবং গড় নির্ণয়ের সূত্রটি ছিল, কারণ আমার সারা অধ্যায়ে যে আমি গড় নির্ণয় করব, গড় নির্ণয়ের সূত্রটি আমাকে অবশ্যই জানতে হবে এবং সেই সূত্রের আলোকে আমার সমস্যার সমাধান করতে হবে। দেখো এখানে গড় আমরা পেয়েছিলাম রাশিগুলোর যোগফল, এরপর ছিল ভাগ। রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তোমার গড় রাশিগুলোর সংখ্যা, তুমি গড় অধ্যায় সম্পর্কে যদি তোমার ধারণা পেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই এই সূত্রটা মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়াবো না, বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে তোমাদের জন্য আমি দুটো সমস্যা নিয়ে এসেছি এবং সমস্যা দুটো সমাধান করে দেখাবো। এটাই হচ্ছে আজকে আমার পাঠের মূল কাজ। তো দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি লেখা আছে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। এখানে কিন্তু গড় লেখা আছে। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে কিন্তু গড়। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। পিতা এবং 3 পুত্র কয়জন বলো? পিতা হচ্ছে একজন এবং 3 পুত্র হচ্ছে, তাহলে মোট হচ্ছে 4 জন। পিতা একজন আর 3 পুত্র, মোট হচ্ছে 4 জন। তো পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর। প্রথমে আমার গেল এখানে পিতা এবং পরে আমার এখানে হলো মাতা। তো পিতা ও 3 পুত্র যখন আমরা লিখবো তখন আমরা 4 জন লিখবো, কারণ পিতা একজন, 3 পুত্র 3 জন, 3 আর 1-এ 4।
এরপর যখন আমরা মাতা ও 3 পুত্র লিখবো, মাতা একজন 3 পুত্র 3 জন, তখনও কিন্তু আমরা লিখবো 4 জন। তো 4 জনের বয়সের গড় হচ্ছে 18 বছর। মাতার বয়স এখানে 36 বছর দেওয়া আছে। দেখো এখানে মোট ব্যক্তির সংখ্যা কয়জন একটু গণনা করো। 3 পুত্র মানে 1 2 3 জন, পিতা একজন মাতা একজন, মোট হলো আমার 5 জন। মোট কয়জন? 5 জন। তো এখানে পিতা 3 পুত্র এবং মাতা মোট 5 জনের বয়স দেয়া আছে। মোট দেয়া নাই, আলাদা আলাদা ভাবে তোমাকে কিছু কিছু তথ্য দেয়া আছে। শুধুমাত্র একজনের বয়স নির্দিষ্ট করে দেয়া আছে, সেটা হলো মাতা। মাতার বয়স 36 বছর। এটা হচ্ছে কিছু তথ্য তোমাকে দেয়া আছে। এটা দ্বারা তোমার ক খ গ 3টে প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিতে হবে। এখন যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো এই তথ্যের আলোকে আমার কি কি প্রশ্ন এখানে চাওয়া হয়েছে এবং সেই সমাধানগুলো আমি কিভাবে করব। তোমার যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরে এরকম কিছু তথ্য উপরে দেওয়া থাকবে এবং সেই তথ্যের ভিত্তিতে তোমার নিচে কিছু সমস্যার সমাধান করতে হবে। গণিতে মুখস্থ করার কিছু নেই। গণিতে তোমাকে সমস্যাটি বারবার পড়তে হবে, বারবার পরে তোমাকে বুঝতে হবে এবং তার ভিত্তিতে তোমাকে সমাধানের চেষ্টা করতে হবে। এখন আমি কি করব দেখো, প্রথমে তোমাকে চাওয়া হয়েছে 3 পুত্রের বয়সের গড় কত। 3 পুত্রের বয়সের গড় দেখো, এখানে পিতার সাথে 3 পুত্রের বয়সের গড় 21 বছর দেওয়া আছে, মাতার সাথে 3 পুত্রের বয়সের গড় দেওয়া আছে, কিন্তু আলাদা করে কিন্তু 3 পুত্রের বয়সের গড় দেওয়া নাই। এখন আমি এটা বের করব। কিভাবে বের করব? আমাকে কিন্তু জানা বিষয় থেকে অজানা বিষয়ে যেতে হবে। অজানা বিষয় থেকে জানা বিষয়ে কিন্তু যাওয়া যায় না। আমি যেটা জানি সেই জানা থেকে আমি অজানা বিষয়ের দিকে যাব। যেমন এইখানে দেখো, মাতার বয়সটা আমি জানি 36 বছর, জানি কিনা? হ্যাঁ। তাহলে মাতার সাথে যখন 3 পুত্র আছে সেই লাইন দ্বারা আমি এই সমস্যার সমাধানের চেষ্টা করব। কারণ মাতা ও 3 পুত্রের বয়সের মোট বয়স থেকে আমি যদি মাতার বয়স বাদ দিয়ে দেই সেই ক্ষেত্রে আমার 3 পুত্রের বয়স থেকে যাবে। কিন্তু এখানে যদি আমি পিতার বয়স নেই তাহলে আমি পিতার বয়স বাদ দিতে পারবো না। কেন? কারণ এখানে তো পিতার বয়স দেওয়াই নেই, আছে নেই। তাহলে আমি এখানে যেহেতু মাতার বয়স জানি সেই ক্ষেত্রে আমি 3 পুত্রের বয়স বের করতে পারবো। কিভাবে বের করবো দেখো, আমার প্রথম হচ্ছে নাম্বার হচ্ছে ক। ওকে ওকে, 3 পুত্রের বয়সের গড় কত চাইছে। এখন আমি প্রথমে লিখবো মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর। কি লিখবো? মাতা ও 3 পুত্র সমান সমান 1 + 3 4 জন। এটা কি তুমি বুঝতে পেরেছো না পারো নাই? মাতা ও 3 পুত্রের বয়স, মাতা ও 3 পুত্র মোট হয়েছে কয়জন? 4 জন। এখন আমি এভাবে সুন্দর করে লিখবো 4 জনের বয়সের গড়। এই যে মাতা ও 3 পুত্র, এই মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে? 18 বছর। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, 18 বছর। এভাবে তুমি না লিখে এভাবেও লিখতে পারো, মাতা ও 3 পুত্রের বয়সের গড় সমান 18 বছর। এখানে আমি স্পেসিফিক ভাবে 4 জনের বয়স বের করে নিয়েছি, কারণ আমি ওই যখন বয়সের সমষ্টি বা মোট বয়স বের করব তখন এই 18-র সাথে আমি 4 গুণ করব। সেই জন্য কিভাবে দেখো, সুতরাং 4 জনের বয়সের সমষ্টি বা যোগফলও কিন্তু তুমি লিখতে পারো। বয়সের সমষ্টি সমান 18 × 4 বছর। 4 8 × 32 2 হাতে আমার 3, 4 1 × 4 আর 3 7 72 বছর। এতটুকু আমরা বুঝতে পেরেছি কি না? আমি 4 মাতা ও 3 পুত্র, মাতা ও 3 পুত্র, এখানে আমার পিতার কোনো অপশন কিন্তু নেই। এখানে মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর দেওয়া আছে, আমি তাদের মোট বয়স পেয়েছি 72 বছর। এখানে দেওয়া আছে মাতার বয়স 36 বছর। দেখো, মাতার বয়স সমান 36 বছর, ঠিক কিনা? কারণ এখানে মাতার বয়স কিন্তু আমার দেয়া আছে, এটা থেকে আমি দেখে নিলাম। সুতরাং এখন তুমি একটা জিনিস বোঝো, তুমি যদি জানো যে 4টা কলমের দাম 20 টাকা, ওকে,
4টা কলমের দাম 20 টাকা, তার মধ্যে যদি তুমি জানো যে একটি কলমের দাম 5 টাকা, বাকি রইলো তোমার কাছে 3টি কলম, তাহলে 3টি কলমের দাম কত? তুমি দেখো এখানে যদি আমার 20 টাকা থেকে থাকে, সেখান থেকে যদি আমি ওই একটি কলমের দাম বাদ দিয়ে দিই, সেখানে কিন্তু আমার 15 টাকা থেকে যায়। ঠিক একইভাবে এইখানে আমার আছে মাতা ও 3 পুত্র। তো মাতা ও 3 পুত্রের বয়স থেকে আমি যদি মাতার বয়স বাদ দিয়ে দিই, বাদ মানে কি, কমিয়ে দিই, কিভাবে কমাবো? বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? তাহলে মাতার বয়স 36 বছর, সুতরাং 3 পুত্রের মোট বয়স সমান এখানে 4 জনের মোট বয়স ছিল 72 বছর, 4 জন ছিল 72 বছর, মায়ের একার গেছে 36 বছর, তাহলে বাকি 3 জন আর থাকবে 36 বছর সমান কত? 6 আছে, কত হলো? 12 হবে, 6 হলে 4 আছে, কত হলে? 7 হবে, 3 হলে 36 বছর। মজার না? মায়ের বয়স 36 বছর এবং 3 পুত্রের মোট বয়স হলো আমার কত? 36 বছর। এখন আমি যে আমার মূল কাজ, আমার এটাই হচ্ছে গড়। আমার এখানে চাওয়া হয়েছে 3 পুত্রের বয়সের গড় কত। তাহলে আমি যদি 3 পুত্রের মোট বয়স জানি, তাহলে 3 পুত্রের যে, সুতরাং 3 পুত্রের গড় বয়স আমরা কিভাবে বের করব? গড় বয়স বের করতে হলে আমাকে ভাগ কিন্তু করতেই হবে। কত দ্বারা? এখানে আমার পুত্র সংখ্যা কয়জন? 3 জন। পুত্র সংখ্যা কয়জন? 3 জন। আমার এখানে বয়স দেওয়া আছে 36, তাহলে আমি ওই 36 কে 3 দ্বারা ভাগ করব। এখন আমি ভাগ করি, দেখো 3 ভাগ 36, 3 1 গুণে 3 6, 3 2 গুণে 6, তাহলে আমার কত হলো? 12 বছর। কত হলো? 12 বছর। প্রথম অঙ্কটা একটু মনে হচ্ছে শক্ত, কিন্তু কঠিন না। একটু আমার সাথে থাকো। আমি কি করেছি? প্রথমে 3 পুত্র এবং মাতার গড় বয়স যেখানে দেওয়া আছে, আমি মোট বয়স বের করেছি 4 দ্বারা গুণ করে। দেখো 4 দ্বারা গুণ করে মোট বয়স থেকে আমি মাতার বয়স বিয়োগ করে দিয়েছি। তো মোট বয়স হলো 72, মাতার বয়স আমি 36 বছর বিয়োগ করার পরে আমার এখানে থেকে গেল 36 বছর। এরপর যেটা আমি করেছি সেটা খুব সহজ। যদি আমি মোট বয়স জেনে থাকি, তাহলে গড় বয়স জানা খুব সহজ। এখানে মোট সংখ্যা দ্বারা আমি করেছি ভাগ। এভাবে আমি 3 পুত্রের গড় বয়স পেয়েছি কত বছর? 12 বছর। এই যে 12 বছর। ওকে। এখন দেখো এখানে লেখা আছে পিতার বয়স কত। তাহলে আমি কিন্তু অনেক কিছু আগে পেয়ে গেছি। কি পেয়ে গেছি সেটা আমি এখানে লিখে রাখবো সামনে। দেখো একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, তুমিও বুঝতে পারবে। মাতার বয়স এখানে দেয়া আছে 36 বছর। ওকে। 3 পুত্রের বয়স আমি পেয়েছি 36 বছর। 3 পুত্রের বয়সের গড় আমি পেয়েছি 12 বছর। এই 3টা বিষয় কিন্তু সম্পর্কে আমি আগেই অবগত হয়ে গেছি, যে মাতার বয়স কত, পিতার বয়স কত, এবং মাতার বয়স, 3 পুত্রের মোট বয়স এবং 3 পুত্রের গড় বয়স। এখন আমার যে অপশনটাই সামনে আসুক না কেন, সেটা আমি খুব সহজে বের করে ফেলতে পারবো, কারণ মেইন বিষয় আমি জেনে ফেলেছি। দেখো পিতার বয়স কত। যখন আমি পিতার বয়স বের করব, তখন এখানে তুমি অঙ্ক পরে বোঝার চেষ্টা করবে যে প্রথমে যে তথ্যগুলো আমার দেয়া আছে, সেখানে পিতার সাথে কার বয়সের সম্পর্ক দেয়া আছে। দেখো এখানে পিতা এবং মাতা একসাথে বয়স কিন্তু কোথাও দেয়া নাই। তার মানে তুমি কোনোভাবেই পিতা ও মাতা একসাথে নিলে বয়স বের করতে পারবে না। তুমি এই লাইন নিবে, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। দেখো লিখি, পিতা ও 3 পুত্রের বয়সের গড় সমান 21 বছর। এটা তুমি আগের অঙ্কের মতো লিখতে পারো যে পিতা ও 3 পুত্র সমান 4 জন। তাহলে 4 জনের বয়সের গড় 21 বছর। সুতরাং পিতা ও 3 পুত্রের বয়সের যোগফল, তুমি যোগফল লিখবা কিংবা সমষ্টি লিখবা, তোমার যেটা ইচ্ছা
কিন্তু ফলাফল একই। তাহলে 21 গুণন 3 পুত্র এবং পিতা সমান হচ্ছে 4 জন, 4 বছর। এটা কিন্তু বাদ, এটা কিন্তু আলাদা। তাহলে 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 84 বছর। এই 84 বছর আমি পেয়েছি কার কার? পিতা ও 3 পুত্রের। এখন পিতা ও 3 পুত্রের বয়স দেওয়া আছে 84 বছর। এই বয়স থেকে যদি আমি 3 পুত্রের বয়স বিয়োগ করে দেই, দেখো 3 পুত্রের বয়স, 3 পুত্রের মোট বয়স কত ছিল? দেখো 3 পুত্রের বয়স ছিল আমার 36 বছর, 36 বছর। 3 পুত্রের বয়স ছিল আমার কত বছর? 36 বছর। সুতরাং পিতার বয়স সমান হচ্ছে, আমার ছিল 84, তা থেকে আমি 36 বিয়োগ করব, তারপর যেটা থাকবে সেটাই আমার উত্তর। 6 আছে কত হলে 14 হবে? 6 7 8 9 10 11 12 13 14, 8। এখানে দেখ, এখানে 4 আছে কত হলে 8 হবে? 4। 48 বছর। তাহলে 48 বছর কার বয়স? পিতার বয়স। আমি কিভাবে নির্ণয় করেছি? আমি প্রথমে যেটা করেছি সেটা হলো পিতা এবং 3 পুত্রের গড় বয়স যেটা দেয়া আছে, বোর্ডের দিকে লক্ষ্য করো, পিতা এবং 3 পুত্রের গড় বয়স যেটা দেয়া আছে সেটাকে আমি মোট বয়সে রূপান্তরিত করেছি। সেটাকে আমি করেছি মোট বয়সে রূপান্তরিত। মোট বয়স যখন আমি বের করেছি, সেখান থেকে আমি 3 পুত্রের বয়স বিয়োগ করে দিয়েছি। কি করেছি? 3 পুত্রের বয়স যখন আমি বিয়োগ করে ফেলেছি, তখন আমার পিতার বয়স কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে। বাস, এই হলো আমার পিতার বয়স। তাহলে আমি এখানে লিখে ফেলি পিতার বয়স সমান 48 বছর। এখন দেখো আমি আলাদা আলাদা ভাবে মাতার বয়স 36 জেনে গেছি, পিতার বয়স 48 জেনে গেছি, 3 পুত্রের মোট বয়স 36 জেনে গেছি, আবার 3 পুত্রের গড় বয়স 12, সেটাও কিন্তু আমি জেনে গেছি। তার মানে এখন প্রত্যেকটা বিষয়ের 5 জনের বয়স সম্পর্কে আমি মোটামুটি অবগত আছি। এখন আমাকে কি চাওয়া হয়েছে দেখো, পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। এখন তোমাকে বলা হয়েছে যে পিতার বয়স, মাতার বয়স এবং 3 পুত্রের বয়স তো আমি আলাদা আলাদাভাবে জেনে গেছি, কিন্তু এখন এই যে মোট 5 জন, এই 5 জনের বয়সের গড় কত। এখন যদি আমি গড় বের করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই 5 জনের মোট বয়স আমাকে যোগ করতে হবে। যোগ করার পরে সেই বয়সটাকে আমার 5 দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ গড় নির্ণয়ের সূত্রই হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। কি বলেছি? গড় নির্ণয়ের সূত্রই হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো দেখো এখন আমি কি করব? পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। আমি লিখব নাম্বার গ, পিতা মাতা ও 3 পুত্রের মোট বয়স সমান কত? পিতা হচ্ছে 48, তুমি যেভাবে নাম লিখবে সেইভাবে অনুযায়ী ধারাবাহিকভাবে বয়সটা লিখবে। আমি প্রথম লিখেছি পিতা, আমি প্রথমে পিতার বয়সটা লিখব। এরপর লিখেছি মাতা, এরপর আমি মাতার বয়সটা লিখব। এরপর লিখেছি 3 পুত্র, আমি 3 পুত্রের বয়সটা, 3 পুত্রের মোট বয়স 36, এটা লিখব। এত বছর। এতটুকু বুঝেছ? এখন তো যোগ তোমরা সবাই পারো। আমি যোগ করি 6 6 12 আর 8 20, শূন্য হাতে আমার 2, 3 2 5 আর 3 8, 8 4 12, 120 বছর। এতটুকু বোঝা গেল কি না? তাহলে আমার মোট বয়স হয়েছে 120 বছর। এই 120 বছর কার বয়স হয়েছে? 120, একটু বোর্ডের দিকে তাকাও। 120 হচ্ছে আমার পিতা মাতা ও 3 পুত্রের মোট বয়স। পিতা মাতা ও 3 পুত্রের মোট বয়স হয়েছে আমার এখানে 120 বছর। লোক কয়জন? পিতা 1, মাতা 1, 3 পুত্র 3, কয়জন হলো? 3 আর 1 4 আর 1 5। আমি কিন্তু 5 জনের মোট বয়স পেয়েছি 120 বছর। সুতরাং পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড়, পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড়
সমান হচ্ছে 120 ভাগ হচ্ছে কত? 5, ভাগ হচ্ছে 5 বছর। তাহলে এই 120 কে আমি 5 দ্বারা ভাগ করব। 5 2 গুণে 10, আমার 2 নামলো 0, 5 4 গুণে 20, আমার হলো কত এখানে? 24 বছর। তাহলে পিতা মাতা ও 3 পুত্রের গড় বয়স আমি কত পেয়েছি? পিতা মাতা ও 3 পুত্র মোট 5 জনের বয়সের গড় পেয়েছি আমি 24 বছর। এতটুকু বুঝতে পেরেছো? আমি আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু ঘোলাটে মনে হয়, কিন্তু আসলে ঘোলাটে না। তুমি যে কোনো সমস্যার সমাধান যখনই করতে যাবে, তোমার যেটা কাজ, তোমাকে সমস্যাটা বারবার পড়তে হবে। কি করতে হবে? তুমি যদি সমস্যাটা সম্পর্কে বারবার পড়ে অবগত হও, দেন তোমার সমাধান করা খুব সহজ হবে। এই গেল আমার প্রথম সমস্যার সমাধান। এখন আমি আরেকটি সমস্যা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা কি করব, একটু বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে কি লেখা আছে? 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। 7টি বলের সংখ্যা হচ্ছে 7। আমি আগের অঙ্কের তথ্যগুলো মুছে দেই, এখন আর আমার এটার দরকার নেই। আমার এইখানে দেখো, এইখানে আমি তথ্য লেখা শুরু করি। 7টি বলের মোট মূল্য 406 টাকা। মোট ছিল 7টি বল, 7টি বলের মূল্য হচ্ছে 406 টাকা মোট মূল্য। এখন যেটা দেয়া আছে, প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা। দেখো এখানে 7টি বল, 1 2 3 4 5 6 7। ওকে, 7টি বলের গড় মূল্য দেয়া আছে। তো প্রথম 3টি বলের গড় মূল্য এইখানে হচ্ছে এই প্রথম 3টি বল, এই 3টি বলের গড় মূল্য এখানে দেয়া আছে কত? 58। এরপর শেষের 3টি বলের গড় মূল্য 55। শেষের 3টি বলের গড় মূল্য দেওয়া আছে 55। দেখো একটি বল কিন্তু তারা বাদে ফেলে দিয়েছে। কি করেছে? একটি বলের কোনো মূল্যই তারা কিন্তু এখানে ধরেনি। তারা প্রথমে নিয়েছে 3টি বল, পরে নিয়েছে আরো 3টি বল, কিন্তু মাঝখানে কিন্তু একটা বল এখানে থেকে গেছে। তো 7টি বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা, শেষের 3টি বলের গড় মূল্য 55 টাকা। তোমাকে প্রথমেই যাওয়া হয়েছে বলগুলোর গড় মূল্য কত, বলগুলোর গড় মূল্য কত। এখন এটা তো একদম সোজা, আমি যদি মোট মূল্য জেনে থাকি তাহলে সেখান থেকে গড় মূল্য বের করা আমার সহজ। যেমন আমি প্রথমেই লিখবো 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। 7টি বলের মোট মূল্য সমান 406 টাকা। তাহলে তোমার কাছে চাওয়া হয়েছে বলগুলোর গড় মূল্য। তাই সুতরাং 7টি বলের গড় মূল্য, গড়ের সূত্র কি? রাশিগুলোর যোগফল তো এখানে করাই আছে, ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, এই এত টাকা। এখন 406 কে আমি 7 দ্বারা ভাগ করব। দেখো 7, 5 7 গুণে 35, হাতে আমার 5 নিলাম আমি 6, 7 8 গুণে 56। তাহলে আমার এখানে হলো কত? 58 টাকা। 58 টাকা আমি কি পেয়েছি? 58 টাকা আমি পেয়েছি বলগুলোর গড় মূল্য, অর্থাৎ একটি বলের মূল্য হবে 58 টাকা। বুঝতে পেরেছো? একটি বলের মূল্য হবে 58 টাকা। তাহলে আমি যেটা এখানে পেয়েছি সেটা লিখে রাখি, 7টি বলের গড় মূল্য, 7টির গড় মূল্য সমান 58 টাকা। এটা আমি পেয়ে গেছি। এখন 2 নম্বরে চতুর্থ বলটির মূল্য কত। দেখো এখানে তুমি এখানে তাকিয়ে দেখো, 3টি বলের গড় মূল্য জানি, 4টি বলের গড় মূল্য জানি, কিন্তু এই যে চতুর্থ নম্বরের বলটি আমার থেকে গেল, এই বলটির কোনো মূল্য সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নেই। এখন আমি তোমাকে এটা নির্ণয় করা শিখাবো। কিভাবে?
নাম্বার হচ্ছে খ। তিনটি বলের এখন এই গড় মূল্য যদি আমি জানি তাহলে কিন্তু সেখান থেকে আমি মোট মূল্যও জানি। কিভাবে দেখো, তিনটি বলের প্রথম তিনটি বলের গড় মূল্য 58 টাকা। 58 টাকা, ঠিক আছে তো? হ্যাঁ 58। সুতরাং প্রথম তিনটি বলের মোট মূল্য, কিভাবে মোট মূল্য, এখন আমি কি করব, এই 58 সাথে আমি 3কে করব গুণ, কারণ আমরা জানি মোট যখনই আমরা বের করি তখনই বেড়ে যায়, আমাদের গুণ করতে হয়। দেখো 3 টাকা, 3 8 গুণে 24, 4 হাতে আমার 2, 3 5 গুণে 15, 16 17 174 টাকা। এরপর দেখো আমি প্রথম তিনটি বলের মোট মূল্য পেয়ে গেছি, এখন আমি শেষের তিনটি বলের মোট মূল্য বের করব। শেষ তিনটি বলের গড় মূল্য সমান 55 টাকা। ওকে, সুতরাং শেষ তিনটি বলের মোট মূল্য 55 গুণ 3 সমান 3 5 গুণে 15, 5 হাতে আমার 1, 3 5 গুণে 15 1 16 165 টাকা। এতটুকু বুঝতে পেরেছো? এখন আমি এখানে বের করছি প্রথম তিনটি বলের মোট মূল্য এবং শেষের তিনটি বলের মোট মূল্য। এখন আমি যেটা বের করব, তা 3 আর 3 কত হয়? দেখো 3 যোগ 3 সমান 6। সুতরাং 6টি বলের মোট মূল্য, 6টি বলের মোট মূল্য আমি কিভাবে বের করব? এই 3 এবং 3 যেভাবে যোগ করেছি সেভাবে এই 3টি বলের মূল্য এবং 3টি বলের মূল্য আমি যোগ করব। দেখো সমান 174 যোগ 165 টাকা। 5 আর 4 হচ্ছে 9, 6 আর 7 13, 3 হাতে আমার 1 1 আর 1 2 আর 1 3, 339 টাকা। 339 টাকা আমার এখানে কি হয়েছে? 6টি বলের মূল্য। এখন 60টি বলের মোট মূল্য যদি আমি জানি এবং 6টি বলের মোট মূল্য যদি আমি জানি, তাহলে একটি বলের মোট মূল্য নির্ণয় করা খুব সহজ। আমি শুধু লিখে দেব যে সুতরাং আমার নিচে জায়গা নেই, এর জন্য আমি উপরে লিখে দিচ্ছি যে সুতরাং চতুর্থ বলটির মূল্য কি করব, আমার মোট মূল্য দ্বারা বিয়োগ করব। মোট ছিল মূল্য 406, বিয়োগ হচ্ছে 339। ঠিক আছে, 9 আছে কত হলো? 16 হবে, 7 হলে এইখানে রাখে এইখানে আসলো, 4 আছে কত হলো? 10 হবে, 6 হইলে এখানে 67। তাহলে আমি চতুর্থ বলটির মূল্য পেয়েছি আমি 67 টাকা। প্রথম তিনটি বলের মোট মূল্য পেয়েছি আমি 174 টাকা। শেষের তিনটি বলের মোট মূল্য পেয়েছি আমি 165 টাকা। মোট পেয়েছি আমি 339 টাকা। এই তথ্যগুলো কিন্তু আমি পেয়ে গেছি। আমার একটু বোর্ডে ছোট, এই জন্য তথ্যগুলো লিখে রাখতে হয়, না হলে আমার পরবর্তী সমাধান করা কঠিন হয়ে যাবে। এখন যে বিষয়টি তোমাদের আমি দেখাবো, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রথম তিনটি বলের মোট মূল্য এবং শেষের তিনটি বলের মোট মূল্যের পার্থক্য মানে কি? ওই যে তিনটি বল আর তিনটি বলের মোট মূল্য আমরা পেয়েছি, একটা দ্বারা আর একটা বিয়োগ করলে পার্থক্যটা কিন্তু আমি পেয়ে যাব। প্রথম তিনটি বলের মোট মূল্য এবং শেষের তিনটি বলের মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্য হলে 10টি কলমের মোট মূল্য কত, একটু বুঝতে হবে অঙ্কটা। প্রথমে আমি পার্থক্যটা বের করি যে প্রথম তিনটি বল এবং শেষ তিনটি বলের পার্থক্য। প্রথম তিনটি বল এবং শেষ তিনটি বলের মূল্যের পার্থক্য সমান, প্রথম ছিল 174 এবং শেষে ছিল 165, হলো কত? দেখো 5 আছে কত হলে 14 হবে, 9 হলে এইখানে রাখে এইখানে 9 টাকা। কত হলো? 9 টাকা। তাহলে প্রথম তিনটি এবং শেষ তিনটি বলের মূল্য পার্থক্য হচ্ছে 9 টাকা। কি বলছে?
তিনটি বলের মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্যের সমান হলে, মানে হচ্ছে এই যে আমি 9 টাকা পেয়েছি, এই 9 টাকাই হচ্ছে 10টি কলমের গড় মূল্য। কি বলেছি? এই 9 টাকাই হচ্ছে 10টি কলমের গড় মূল্য। আমি কি লিখবো? 10টি কলমের গড় মূল্য সমান 9 টাকা। তাহলে আমাকে এখানে চাওয়া হয়েছে 10টি কলমের মোট মূল্য। গড় মূল্য যদি আমি জানি তাহলে মোট মূল্য নির্ণয় করবো আমি গুনব। সুতরাং 10টি কলমের মোট মূল্য সমান 9 গুণন 10 সমান 90। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাগুলো মনে হতে পারে একটু কঠিন, কিন্তু আসলে কঠিন না। তোমাকে একটু তথ্যগুলো ভালো করে পড়তে হবে, দেন তুমি সমাধানে যাবে। এভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি আজ তোমাকে কোনো বাড়ির কাজ দিব না। এই যে দুটো সমস্যা আমি দেখিয়েছি, এই দুটোই যেহেতু একটা অঙ্কের ভিতর 3টে করে সমস্যা দেওয়া আছে, তো 6টি সমাধান আমরা করলাম। এটাই আজকে বাড়িতে বসে প্র্যাকটিস করবে যে আমি কিভাবে তথ্য দ্বারা কাঠামোগত প্রশ্নের সমাধান করতে পারি, এটা ভালো করে শিখবে এবং বারবার পড়বে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।